Welcome to in a new session of Vidyabhavan Institute for Competitive Exam. Today in this session we are going to see or the discussion topic of this class is class 6 history NCERT chapter 2, right? তোমাদের অনেকের সাথেই আমার এই ইউটিউব চ্যানেলের বা আমার পরিচয় হয়েছে, তবে যাদের সাথে আমার পরিচয় হয়নি বা যাদের কাছে আমার ভিডিওটি আগে পৌঁছায়নি, যারা প্রথম আমার ভিডিওটি দেখছো, যাদের কাছে প্রথমবার আজকে আমার ভিডিওটি পৌঁছেছে, তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ যে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, রাইট? এবং তার সাথে আমার পরিচয় হচ্ছে যে আমি শুভেন্দু ঘোষ। আমি বিগত 3 বছর ধরে ইউপিএসসি সিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি। বর্তমানে এই ইউটিউব চ্যানেলে আমি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। আমার উদ্দেশ্য বা আমার ইচ্ছা বা আমার আশা, যেটাই বলতে পারো, সেটা হচ্ছে যে আমার এই ভিডিওগুলো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনে যারা রয়েছে বা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন শুরু করছে, তাদের প্রিপারেশনে এই ভিডিওগুলি উপযোগী বা সেগুলো সাহায্যকারী হয়ে উঠুক, রাইট? এখানে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ভিডিও পাবে। তোমরা চ্যানেলটিকে এর জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নিয়মিত ফলো করো। বর্তমানে এই যে ভিডিওটা, এটা হচ্ছে এনসিইআরটি সিরিজের একটা ভিডিও, যেখানে ক্লাস হিস্ট্রির এনসিইআরটির ভিডিও সিরিজ, এনসিইআরটির যে ভিডিও সিরিজ সেটা চলছে। এর আগের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করানো আছে, যেটা দুটো পার্টে কমপ্লিট করানো আছে। তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা করার জন্য আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে সেখান থেকে প্লেলিস্ট সেকশনে এনসিইআরটি সিরিজ বলে একটা আলাদা প্লেলিস্ট আছে, যেখান থেকে তোমরা ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওগুলি পেয়ে যাবে। তার সাথে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস বলে আর একটা ক্লাস দেওয়া আছে, যেখানে তোমরা পেয়ে যাবে এনসিইআরটির গুরুত্ব কতটা, এনসিইআরটি কি, এনসিইআরটি আমরা কেন পড়বো, এনসিইআরটি কিভাবে পড়বো, এবং তার সাথে এনসিইআরটি থেকে কিভাবে আমরা নোট বানাবো। মেন যে থিমটা হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামের জন্য এনসিইআরটি কিভাবে পড়তে হবে, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাশন করা আছে। তোমরা সেটিও চাইলে দেখে নিতে পারো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো সেটিকে একবার দেখার জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 6-এর এনসিইআরটির চ্যাপ্টার 2 কমপ্লিট করব। যতটা সম্ভব ততটা কমপ্লিট করব। যদি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট না হয়, সেক্ষেত্রে দুটো পার্টে এটাকে আমরা কমপ্লিট করব, রাইট? যারা ভিডিওটি দেখছো তাদের কাছে আবার রিকোয়েস্ট, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো এখানে চ্যাপ্টারের নাম যেটা বলেছে সেটা হচ্ছে অন দ্য টেইল অফ দ্য আর্লিয়েস্ট পিপল। তো টেইল শব্দের অর্থ হচ্ছে লেজ, টেইল শব্দের আর একটা অর্থ হচ্ছে পায়ে পায়ে চলা। তো আমরা এই আর্লিয়েস্ট পিপলদেরকে আমরা ট্রেস করব, তাদের পিছনে আমরা পায়ে পায়ে চলে তাদেরকে আমরা ট্রেস করব। এই যে বিষয়টা, আমি জাস্ট দুটো পয়েন্ট কথা বলতে চাই। সেটা হচ্ছে যে অনেক সময় কি হয়, যখন আমরা প্রিপারেশন শুরু করি, যখন আমরা এনসিইআরটি পড়ি, এনসিইআরটিটা আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিশেষ করে যারা ডব্লিউবিসিএস বা সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা ইউপিএসসি সিএসসির জন্য প্রিপারেশন নিতে চাও বা নিচ্ছ, তাদের জন্য কিন্তু এনসিইআরটি ডাউট, মানে এনসিইআরটি পড়বো কি পড়বো না সেই বিষয়ে কিন্তু কোনো ডাউট রাখলেই চলবে না। এনসিইআরটি কিন্তু পড়তেই হবে। এনসিইআরটি কিন্তু প্রিপারেশনের ফাউন্ডেশন, বেস যে লেয়ার, সেটা কিন্তু তৈরি করবে। হ্যাঁ, তো আমাদের বেঙ্গলি মিডিয়ামে অনেক সময় কি প্রবলেম হয়ে থাকে, যে আমাদের ছেলেমেয়েরা ক্লাস 10-12 বা অনেক ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পর্যন্তই বেঙ্গলি মিডিয়ামে পড়াশুনো কমপ্লিট করে। তারপরে গিয়ে ক্লাস 6-7 বলো বা পাতি ক্লাস যতই হোক না কেন, তবুও এই বুকসগুলো কমপ্লিট করা একটা চ্যালেঞ্জের একটা বিষয় হয়ে দাঁড়ায়, যেটা অস্বীকার করার নয়, যেটা কিন্তু সত্য কথা। তো যখন আমিও ফার্স্ট এনসিইআরটি বুক ধরেছিলাম, তখন কিন্তু আমারও একটা সমস্যা হয়েছিল, যে কারণের জন্য আমার এই ইউটিউব চ্যানেল শুরু করার, মানে আমার এই কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপলোড করার ফার্স্টেই আমার মাথায় এটা আসে যে এনসিইআরটি বর্তমান দিনে প্রিপারেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ এনসিইআরটি হচ্ছে অথেন্টিকেটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে যে সমস্ত ফ্যাক্টস, যে সমস্ত ইনফরমেশন গুলো রয়েছে, সেগুলো কিন্তু অথেন্টিকেটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে? তো তুমি যদি কোনো ইনফরমেশন এনসিইআরটি থেকে যদি তুমি নাও এবং সেটা তুমি যদি তোমার এক্সামে
অ্যাটেন্ড করে আসো, বাই এনি চান্স যদি সেই কোশ্চেনটা ভুল হয়, তুমি কিন্তু এই ইনফরমেশন ধরে তুমি কিন্তু সেটাকে চ্যালেঞ্জও করতে পারবে। তো যাই হোক, সেগুলো হচ্ছে পরের কথা, সেগুলো ফার্স্ট না, ফার্স্ট হচ্ছে আমরা এনসিইআরটি ধরে আমাদের বেসিক প্রিপারেশনটা কমপ্লিট করব। কারণ এটা হচ্ছে অথেন্টিকেটেড সোর্স, যে কারণের জন্য এনসিইআরটি পড়া বা এনসিইআরটি ধরে প্রিপারেশনের ফাউন্ডেশন তৈরি করা, এটা কিন্তু খুবই প্রয়োজন। ঠিক আছে? তো এখানে অন দ্য টেইল অফ দ্য আর্লিয়েস্ট পিপল, অর্থাৎ আর্লিয়েস্ট পিপলের যে তাদের যে তাদের সময়ের যে জীবনযাপন সেইটার সম্পর্কে তাদেরকে অনুসরণ করে সেগুলোকে বোঝার জন্য চ্যাপ্টারটার নামে সেটাই বোঝাতে চেয়েছে। ঠিক আছে? তুষারস ট্রেন জার্নি, তুষার বলে একটা ছেলে যার ট্রেন জার্নির কথা বলেছে, যেখানে সে দিল্লির থেকে চেন্নাই তার কাজিনসের ওয়েডিং এর জন্য সে যাচ্ছিল। সে ট্রেনে করে যাওয়ার সময় সে কোনো মতে জানলার পাশে সে তার একটা সিট ম্যানেজ করে নিয়েছে এবং সে জানলার যে রডগুলো সেখানে তার নাকটাকে ঠেকিয়ে সে বাইরের দৃশ্য দেখছে। সে দেখছে ট্রেনটি আগের দিকে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং গাছপালা ঘরবাড়িগুলো পিছনের দিকে চলে যাচ্ছে, সরে যাচ্ছে। তো সেই মুহূর্তে তার যে আঙ্কেল সে এসে তার কাঁধে ট্যাপ করে বলল যে তুমি কি জানো ট্রেন চলা শুরু হয়েছিল কবে? ট্রেন আজ থেকে মানে ট্রেন চালু হয়েছিল আজ থেকে 150 বছর আগে, এবং বাস চালু হয়েছিল তারও কয়েক দশক পরে। তো তখন তুষার চমকে উঠলো যে তাহলে কি সেই সময়কার মানুষরা কিভাবে যাওয়া আসা করতো, বা তাহলে কি তারা যেখানে জন্মাতো সেখানেই কি তারা তাদের হোল লাইফটা মানে পুরো জীবনটা কি তারা সেখানেই অতিবাহিত করতো? তো সেরকমটা কিছুই নয়। আমরা এখন দেখব যে আর্লিয়েস্ট পিপলদের জীবনযাপন, দ্য আর্লিয়েস্ট পিপল, ওয়াই দে ওয়্যার দ্য মুভ। তো আর্লিয়েস্ট পিপলরা কেন তারা মুভ করতো, রাইট? We know about people who lived in the subcontinent as early as 2 million years ago. তো আমরা আমাদের ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মানুষদের কতটা অতীত সম্পর্কে জানি, বা কত পুরনো মানুষের সম্পর্কে আমরা জানি। আমাদের ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মানুষদের প্রায় 20 লক্ষ বছর পুরনো ইতিহাস বা অতীত সম্পর্কে আমরা জানতে পেরেছি। 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ বছর, রাইট? Today we describe them as hunter gatherers, and the name comes from the way in which they got their food. তো আজকের এই চ্যাপ্টারে মেইনলি হান্টার এবং গ্যাদারের মানুষদের সম্পর্কে বলেছে। হান্টার অর্থাৎ হচ্ছে শিকারী মানুষ এবং গ্যাদারার অর্থাৎ হচ্ছে সাংগ্রাহিক মানুষ। তো তোমরা ক্লাস 6-7-এ অবশ্যই তোমাদের যে স্কুল টাইমে ক্লাস 6-7-এ তোমরা পড়েছো মানুষ একসময় শিকারী মানুষ ছিল, তারা শিকার করতো, তারা খাদ্য জোগাড় করতো। তো সেটাই এখানে বলেছে। এই যে নাম, মানুষের যে নাম হান্টার পিপল, গ্যাদারার পিপল, এই নামটা কিন্তু তাদের তাদের যে খাদ্য জোগাড় করার যে পদ্ধতি সেই পদ্ধতির থেকেই এসেছে। যারা শিকার করে খাদ্য জোগাড় করতো তাদেরকে হান্টার পিপল বলা হতো, যারা সংগ্রহ করে খাদ্য জোগাড় করতো, বিভিন্ন গাছপালার পাতা ফল মূল সংগ্রহ করে খাদ্য জোগাড় করতো, তাদেরকে গ্যাদারার পিপল বলা হতো, রাইট? ওকে, নেক্সট। Generally they hunted wild animal, caught fish and bird, gathered food, roots, nuts, seeds, leaves, stalks and eggs. তো তারা কি কি হান্ট করতো? ওয়াইল্ড অ্যানিমেল, বন্য জীবজন্তু, ফিশ এবং বার্ড, ঠিক আছে, যেগুলোকে তারা ধরতো, ওইগুলো এক ধরনের শিকার করা। এবং তার সাথে তারা কি কি গ্যাদার করতো, তারা কি কি সংগ্রহ করতো? ফ্রুটস, ফল, মূল, বাদাম জাতীয় যেগুলো নাটস, এবং বীজ, সিডস, লিভস হচ্ছে পাতা, গাছের কাণ্ড, আর হচ্ছে ডিম, এগুলো তারা সংগ্রহ করতো, রাইট? The immense variety of plants in a tropical land like ours meant that gathering plants produce was an extremely important means of obtaining food. তো এখানে দেখো যেটা বলেছে টপিক্যাল ল্যান্ডস মিনস আওয়ার, মানে আমাদের টপিক্যাল ল্যান্ডস এর কথা বলেছে। তো এই হচ্ছে
কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এনসিইআরটি পড়া, যেটা হচ্ছে যে তোমাকে একটা সাবজেক্টের সাথে একটা সাবজেক্টের বা একটা টপিকের সাথে একটা টপিককে কোরিলেট করে বুঝতে হবে। এখানে আমরা হিস্ট্রি পড়ছি কিন্তু আমরা চলে গেলাম টপিক্যাল ল্যান্ড কনসেপ্টে। তোমরা জানো ভারত উপমহাদেশটা কোন পৃথিবীর ঠিক কোন পজিশনে অবস্থিত, মানে মেরু অঞ্চল, ট্রপিক্যাল অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল। এর মধ্যে ভারতীয় উপমহাদেশটা অবস্থিত হচ্ছে কোথায়? ট্রপিক্যাল অঞ্চলে। এই ট্রপিক্যাল অঞ্চলে যে ধরনের ক্লাইমেট থাকে সেই ধরনের ক্লাইমেটের জন্য এই ট্রপিক্যাল অঞ্চলগুলিতে আহ, যে বায়োডাইভার্সিটি সেটা কিন্তু খুব বেশি হয়ে থাকে, সেটা প্ল্যান্টস এর ক্ষেত্রেও হতে পারে বা অ্যানিমেলস এর ক্ষেত্রেও হতে পারে, রাইট? তো এই যে ট্রপিক্যাল ল্যান্ডস এর বিভিন্ন ধরনের যে গাছপালা, যে উদ্ভিদ জাতীয় যে সমস্ত পাওয়া যেত সেগুলো কিন্তু তাদের খাদ্য জোগাড়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। নান অফ দিস থিংস ওয়াজ ইজিলি টু ডু। এই যে খাদ্য জোগাড় করা, পশু শিকার করা বা বিভিন্ন গাছপালার থেকে খাদ্য জোগাড় করা, এগুলো কিন্তু খুব একটা ইজি ছিল না। দেয়ার আর সেভারেল অ্যানিমেলস দ্যাট রান ফাস্টার দ্যান আস। তো বেশ কিছু অ্যানিমেলস ছিল যারা কিন্তু আমাদের অর্থাৎ মানুষদের থেকে খুব দ্রুত তারা চলাচল করত। মেনি দ্যাট দে আর স্ট্রঙ্গার। তারা কিন্তু অনেকে ছিল যারা মানুষদের থেকেও বেশ শক্তিশালী ছিল। To hunt animals or catch fish and bird, people need to be alert, quick and have lots of presence of mind. তো এই যে গাছপালা মানে পশু পাখি শিকার করার জন্য মানুষদেরকে বেশ কিন্তু প্রেজেন্স অফ মাইন্ড অর্থাৎ একদম পুরো মনোযোগীপূর্ণ হয়ে থাকতে হতো। তাদেরকে কিন্তু কুইক থাকতে হতো, তাদেরকে অ্যালার্ট সতর্কপূর্ণ থাকতে হতো। কেন? কারণ তারা হয়তো কোনো একটা পশু শিকার করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হয়তো পিছন থেকে তাদেরকে আর একটা পশু এসে তাদেরকে ধরে নিল, তাদেরকে শিকার করে নিল। তো তার জন্য তাদেরকে অ্যালার্ট থাকতে হতো। এবার হচ্ছে টু কালেক্ট প্ল্যান্ট প্রডিউস, you need to find out which plants or plants of parts are edible that can be eaten. As many can be poisonous. You also need to find out about these seasons when the food repain. তো এই যে প্রথমেই যে বলেছে এই যে পশু শিকার করা বা গাছের থেকে খাদ্য জোগাড় করা, এই বিষয়গুলো খুব একটা সহজ ছিল না। পশু শিকার করার জন্য প্রথমত মানুষকে খুব অ্যালার্ট থাকতে হতো এবং তার সাথে খাদ্য গাছের থেকে খাদ্য জোগাড় করার জন্য তাদেরকে জানতে হতো যে প্ল্যান্টসের কোন পার্টটা খাদ্য উপযোগী, এডিবেল খাদ্য উপযোগী, যেগুলো খাওয়া যেতে পারে। কারণ গাছের এমন অনেক গাছ আছে বা এমন অনেক গাছের অংশ আছে যেগুলো কিন্তু পয়জনাস, মানুষের শরীরে কিন্তু বিষক্রিয়ার হিসেবে কিন্তু কাজ করে, রাইট? এর জন্য মানুষের কিন্তু প্রপার ইনফরমেশন থাকতে হবে, তাদের কাছে সেগুলো থাকতো। ইউ অলসো নিড টু ফাইন্ড। তো তোমাকে অবশ্যই জানতে হবে, অর্থাৎ সেই সময়কার মানুষদের কিন্তু এটাও জ্ঞান ছিল যে কোন সময় কোন ধরনের গাছে ফল পাকতো, কোন সিজনে পাকতো। তাদের পাকা ফল খাওয়ার জন্য তাদেরকে সিজন অনুযায়ী সেই সমস্ত গাছগুলো যে যে অঞ্চলে থাকতো সেই অঞ্চলগুলো কিন্তু সেই সমস্ত অঞ্চলগুলোতে তাদেরকে কিন্তু ট্রেস করতে হতো, রাইট? ওকে, নেক্সট কি বলেছে? নেক্সট হচ্ছে লিস্ট দ্য স্কিল অ্যান্ড নলেজ দ্যাট দ্য চিলড্রেন অফ দিস কমিউনিটিস হ্যাড। তো এই যে পুরনো মানুষদের যে কমিউনিটিস ছিল, তাদের চিলড্রেনদের কোন ধরনের স্কিল ছিল? তাদের চিলড্রেনদের কিন্তু এই ধরনের স্কিল ছিল যে পশু অ্যাটাক করলে কিভাবে এ করতে হবে, বা ছোটখাটো পশুদেরকে কিভাবে শিকার করতে হবে, বা কোনো গাছ বা কোনো গাছের কোন অংশ খাওয়া যাবে বা কোন অংশ খাওয়া যাবে না। বর্তমান দিনে বাচ্চারা তাদের মধ্যে কোন ধরনের স্কিল থাকে সেটা তোমাকে আগে মাথায় ভাবতে হবে। আমি যদি বলি যে বর্তমান দিনে বাচ্চাদের কোন স্কিল থাকুক আর না থাকুক, তারা কিন্তু ফোন কিন্তু অবশ্যই চালাতে পারে। তুমি খেয়াল করবে যে ঠিক 1.5 থেকে 2 বছর বয়স, বেশি বেশি 3 বছর, তারা কিন্তু ফোন চালানো শুরু করে দেয়। এবার তারপরে তো চলতে থাকছে, যার কোনো লিমিট নেই। তো এইগুলো হচ্ছে স্কিল এক ধরনের। তো সেই সময়কার মানুষদের বাচ্চাদের কোন ধরনের স্কিলস ছিল বা তাদের মধ্যে কোন ধরনের স্কিলস গুলো ডেভেলপড হতো,
এই স্কিলস ডেভেলপড হওয়ার পিছনে কিন্তু সারাউন্ডিং অ্যাটমসফিয়ার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বর্তমান দিনে মানুষের চারিপাশে যে ধরনের সারাউন্ডিং অ্যাটমসফিয়ার, তাতে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের স্কিলস ডেভেলপ করছে, এবং সেই সময় মানুষের সারাউন্ডিং অ্যাটমসফিয়ার যেরকম ছিল, তার মানে সেটাকে প্রয়োজন হিসেবে ধরে মানুষের যে স্কিলস সেগুলো কিন্তু সেই সময়ের প্রয়োজন অনুসারে ডেভেলপড হতো। ঠিক আছে? তো এই যে স্কিলস ডেভেলপমেন্টের যে বিষয়টা, এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। কোন ধরনের বা কোন পরিস্থিতিতে বা কোন ধরনের সারাউন্ডিং পরিস্থিতিতে মানুষের স্কিলস গুলো ডেভেলপড হতে পারে, বা কোন ধরনের পরিস্থিতিতে মানুষের স্কিলস কিন্তু ডেভেলপড না হয়ে সেগুলো কিন্তু নষ্ট হতে পারে। তো অ্যাজ এ কম্পিটিটিভ প্রিপার কম্পিটিটিভ অ্যাসপিরিয়েন্স, বিশেষ করে সিভিল সার্ভিসের জন্য যারা প্রিপারেশন নিতে চাও, তাদের কিন্তু খুব ছোট ছোট বিষয়গুলোকে বিভিন্ন অ্যাসপেক্টস থেকে, সোশ্যাল অ্যাসপেক্টস এবং তার সাথে বিভিন্ন অ্যাসপেক্টস থেকে কিন্তু সেগুলোকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করা, বা বিষয়গুলোকে একটা টপিকের সাথে আরেকটা টপিককে কোরিলেট করে সেগুলোকে মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্ট থেকে সেগুলোকে ভাবা বা সেগুলোকে বুঝতে পারা বা সেগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করা, এই কনসেপচুয়াল বিষয়টা কিন্তু তোমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। রাইট? তো মনে করো যে এই যে কনসেপ্টটা, এটা একদম পুরো পাতি লেভেলের কনসেপ্ট। তুমি যদি এটাকে যদি একটা গ্রেড হিসাবে যদি দাও, তাহলে পারে মনে করো এটাকে তুমি নাম্বার 1 গ্রেড দিলে। কিন্তু এই নাম্বার 1 গ্রেডের কনসেপ্টটাই তোমাকে এই বুকসটা কমপ্লিট করাতে করাতে এবং তার সাথে এর আগের বুকসগুলো কমপ্লিট করতে করতে তোমার কিন্তু এই গ্রেড মানে কনসেপ্টের গ্রেডের নাম্বারটা কিন্তু বাড়তে থাকবে। তো তুমি আজকের এই সিম্পল কনসেপ্টগুলোকে যদি কোনোভাবে ইগনোর করো বাই এনি চান্স, তাহলে পরে তুমি কিন্তু আগের কনসেপ্টগুলো তোমাকে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো যারা তোমরা ইতিমধ্যে প্রিপারেশন শুরু করেছো, বা যারা প্রিপারেশন নিতে শুরু করবে বলে ভাবছো, যাদের নিজেদের বেস সম্পর্কে নিজেদের একটা ডাউট আছে, তারা ভিডিও সিরিজের মধ্যে দিয়ে তোমরা এনসিইআরটির সাথে তোমাদের ফাউন্ডেশনটা তৈরি করতে পারো, প্রিপারেশনের ফাউন্ডেশনটা তৈরি করতে পারো। রাইট? ওকে। এর জন্য তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিওগুলিকে দেখতে হবে। আমি আশা করি আমার এই ভিডিওগুলি অ্যাসপিরেন্টস বা ক্যান্ডিডেটসদের কাছে সেগুলো উপযোগী বা সেগুলো তাদের প্রিপারেশনে সাহায্যকারী হয়ে উঠবে। তো নেক্সট কি বলেছে, there are the last there are the list there are at least 4 reasons, sorry, there are at least 4 reasons why hunter gatherer move from place to place. তো মেইনলি চারটে কারণ, যে কারণের জন্য হান্টারার এবং গ্যাদারার পিপলদেরকে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাতায়াত করতে হতো। ফার্স্ট হচ্ছে, if they had stayed at one place for a long time, they would have eaten up all the available plants and animals resources. Therefore, they would have had to go elsewhere in search of food. তো মনে করো মানুষরা দীর্ঘদিন ধরে একটা জায়গাতে বসবাস করছে। তো তারা একটা জায়গাতে বসবাস করার জন্য তাদের কি হতো, তারা সেই অঞ্চলের যে প্রাপ্ত যে সমস্ত খাদ্য, যে সমস্ত উপকরণগুলো, সেগুলো তারা সব খেয়ে নিত। অবশ্যই খেয়ে নিত, কারণ তাদের কাছে সে সময় খাদ্য উৎপাদন করার কোনো ধরনের পদ্ধতি ছিল না। তারা শিকার করে বা সংগ্রহ করেই তাদের মানে খাবার খেয়ে দিয়ে তারা জীবনযাপন করত। তো যখন কোনো একটা অঞ্চলের খাবার দাবার শেষ হয়ে যেত, তখন তাদেরকে খাবার দাবার খোঁজার জন্য আবার আর একটা অঞ্চলে যেতে হতো, যেখানে গেলে তারা আরো বেশি ধরনের জীবজন্তু পাবে, তাদেরকে শিকার করতে পারবে, বা যেখানে আরো বেশি গাছপালা আছে, যেখানে তারা আরো বেশি সংখ্যক ফল ইত্যাদি যে সমস্ত প্রোডাক্ট গুলো তারা গাছের থেকে কালেক্ট করতো, সেই সমস্ত প্রোডাক্ট গুলো তারা পাবে। তার জন্য তাদেরকে অন্য জায়গাতে যেতে হতো। Animals move from place to place either in search of smaller prey or in case of deer and wild cattle in search of grass and leaves. That is why those who hunted them had to follow their moves. তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে, মনে করো সাপোজ যে সমস্ত ছোট ছোট যে সমস্ত প্রাণীরা ছিল, যাদেরকে মানুষরা স্পেশালি কি করতো, শিকার করতো।
যেমন তার মধ্যে ওয়াইল্ড ক্যাটেলস আছে, ডিয়ার্স আছে। তারা কি করতো, তারা একটা জায়গাতে রয়েছে, ডিয়ার্স বা ওয়াইল্ড ক্যাটেলসরা একটা জায়গাতে প্রচুর পরিমাণে আছে। সেই জায়গাতে তারা কি তারা কি খেয়ে জীবনযাপন করে? তারা স্পেশালি বিভিন্ন গাছপালা, ছোট গাছপালা, তৃণভূমির ঘাস খেয়ে তারা জীবনযাপন করে। এবার তারা অতি সংখ্যক মাত্রায় থাকার কারণে তারা সকলে মিলে তাদের যে খাদ্য, সেগুলোকে খেয়ে তারা খাদ্য শেষ করে দিত। সেই অঞ্চলের তৃণভূমি যখন নষ্ট হয়ে যেত, বা সেই অঞ্চলে তাদের খাদ্য উপযোগী গাছপালাগুলো যখন নষ্ট হয়ে যেত, তখন তাদেরকে অন্য অঞ্চলে যেতে হতো। সেই সমস্ত পশুদের, সেই সমস্ত জীবজন্তুদের, সেই জীবজন্তুগুলোকে শিকার করার জন্য তাদের পিছু নিয়ে কিন্তু মানুষকে অন্য জায়গাতে যেতে হতো। থার্ড হচ্ছে প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ bear food in different seasons, so people may move from season to season in search of different kind of plants. তো বিভিন্ন গাছেরা তাদের মানে বিভিন্ন সিজনে বিভিন্ন গাছেরা ফুড বিয়ার করে। সব ঋতুতে তো সব গাছে ফল জন্মায় না, বিভিন্ন ঋতুতে বিভিন্ন গাছে ফল জন্মায়। সেগুলোকে ট্রেস করে, সেগুলোকে নলেজে নিয়ে তাদেরকে কিন্তু সিজনে তাদেরকে সেই সমস্ত গাছ, যে সমস্ত এরিয়াতে সেই সমস্ত গাছগুলো বেশি, সেই গাছকে ট্রেস করতে হতো। ফোর্থ হচ্ছে পিপল, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল নিড ওয়াটার টু সার্ভাইভ। ওয়াটার ইজ ফাউন্ড ইন লেক, স্ট্রিমস অ্যান্ড রিভার। তো মানুষদেরকে বেঁচে থাকার জন্য জলাশয়ের আশেপাশে মানে বসবাস করতে হতো, কারণ জল সার্ভাইভ করার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস। তো সেই জলাশয়কে ওয়াটার ইজ ফাউন্ড ইন লেক, স্ট্রিমস অ্যান্ড রিভার্স। ওয়াটার কোথায় পাওয়া যেত? লেকে পাওয়া যেত, স্ট্রিমসে পাওয়া যেত এবং রিভার্সে পাওয়া যেত। While many rivers and lakes are perennial with water throughout the year, others are seasonal. তো এই যে যে সমস্ত রিভার্স গুলো, তাদের মধ্যে কিছু কিছু ছিল পেরেনিয়াল, অর্থাৎ যে সমস্ত রিভার গুলোতে সারা বছর জল থাকে সেগুলো হচ্ছে পেরেনিয়াল রিভার। এছাড়া কিছু ছিল যেগুলো সিজনাল রিভার। সিজনাল রিভার গুলো হচ্ছে যারা বিশেষ করে বর্ষা ঋতুতেই বা বর্ষার কয়েক মাস পর পর্যন্ত সেগুলোতে জল থাকে। খরার সময়, বিশেষ করে শীতকালে এবং গরমকালে, সেগুলোর জল কিন্তু কমে যায়। তো যখন কোনো মানুষের একটা গোষ্ঠী কোনো একটা জলাশয়ের পাশে বসবাস শুরু করলো, বা এনি চান্স সেটা যদি পেরেনিয়াল রিভার না হয়ে থাকে, সেক্ষেত্রে অফ সিজনে যখন তার জল শুকিয়ে যাবে, তখন কিন্তু মানুষকে মুভ করতে হবে অন্য জলাশয় খোঁজার জন্য। পিপল লিভিং অন দেয়ার ব্যাঙ্কস would have to go would have had to go in search of water during the dry season, winter and summer. Beside, people may have traveled to meet their friends and relatives. Remember, they travel on foot. তো এছাড়াও মানুষরা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গাতে তারা যেত। তো মনে রাখার বিষয় কি হচ্ছে? মনে রাখার বিষয় হচ্ছে যে তারা পায়ে হেঁটে চলাচল করত। হাউ ডু উই নো অ্যাবাউট দিস পিপল? কিভাবে আমরা এই মানুষদের সম্পর্কে জানতে পারি বা জানি? Archaeologists have found some of these things hunter gatherer made and used. তো আর্কিওলজিস্টরা বিভিন্ন জিনিস খুঁজে পেয়েছে, বিভিন্ন জিনিসের যে ধ্বংসাবশেষ, সেই সমস্তগুলো তারা খুঁজে পেয়েছে, যেগুলো এই হান্টারার এবং গ্যাদারার পিপলরা ইউজ করতো। It is likely that people made and used tools of stone, wood and bone, of which stone tools have survived best. তো তারা কি দিয়ে তাদের যে ব্যবহার্য জিনিসগুলো তারা কি দিয়ে তৈরি করতো? তারা ফার্স্ট হচ্ছে পাথর দিয়ে, সেকেন্ড হচ্ছে উড দিয়ে, থার্ড হচ্ছে বোন দিয়ে। এই তিনটে জিনিস ছিল তাদের প্রাইমারিলি যে র ম্যাটেরিয়ালস বিভিন্ন জিনিস বানানোর। তো এখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। তো এই যে উডস বা স্টোন বা বোন, এইগুলোও তো কিন্তু মানুষের একটা নলেজ ছিল যে কোন ধরনের স্টোন বা কোন ধরনের উড বা কোন ধরনের বোন যেগুলো লং টাইম সার্ভাইভ করবে। তারা লং টাইম সার্ভাইভ যে সমস্ত উডস, যে সমস্ত স্টোন, যে সমস্ত বোনগুলো
লং টাইম সার্ভাইভ করতো, সেইগুলো দিয়েই কিন্তু তারা তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো বানাতো। এ, বি, সি, ডি, এখানে এই যে দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে কিন্তু টুলস। এ হচ্ছে আর্লিয়েস্ট, বি হচ্ছে সেভারেল থাউজেন্ড ইয়ার্স লেটার, এর থেকে সেভারেল থাউজেন্ড ইয়ার্স লেটার, সি হচ্ছে যেগুলো লেটার, স্টিল লেটার, ঠিক আছে, যেগুলো আরো পরে, এবং এইগুলো হচ্ছে মেনলি নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগের, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে ন্যাচারাল প্যাবেল, অর্থাৎ প্রাকৃতিক পাথর, যেগুলো প্রাকৃতিক যে ফরম্যাট সেই ফরম্যাটে। Some use of stone tools are given below. Make a list of what these tools were used for and try and decide which of these tasks could be performed using a natural pebble. Give reason for your answer. তো টুলস এর ব্যবহারগুলো মেইনলি কি ছিল? এগুলো কিন্তু সবই কিন্তু পাতি কনসেপ্ট, খুব কিন্তু বেশি টাফ বা হেভি না, কিন্তু এগুলো কিন্তু তোমাকে অবশ্যই একবার অ্যাটলিস্ট জেনে নিতে হবে। তুমি এগুলো যদি জানো, আমাদের অনেক সময় কি হয়, আমরা এগুলো দু চার লাইন পড়ার সময় আমাদের মনে হয় যে আমরা তো পড়েছি, কিন্তু লাইন বাই লাইন তোমরা যদি পড়ো তাহলে পরে তোমাদের সেই বিষয়টা কিন্তু একবার রিপেয়ার করা হবে। তার সাথে তোমরা যদি ওয়ার্ড গুলোর উপরে যদি খেয়াল করো, তোমরা কিন্তু তোমাদের ভোকাবুলারি গিয়ে এনরিচ করতে পারবে। আমি চ্যাপ্টার শেষ হওয়ার চ্যাপ্টার কমপ্লিট হওয়ার সাথে সাথে এই চ্যাপ্টারের যে সারাংশ, অর্থাৎ মেইন যে পয়েন্টস, সেই পয়েন্টস এবং তার সাথে ওয়ার্ড নোট প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আবারও রিকোয়েস্ট, ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওগুলিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। Some of these stone tools were used to cut meat and bone, scarp bark from trees and hide animal skin, chop fruit and roots. Some may been attached to handle of bone or wood to make spear and arrow for hunting. তো এই যে টুলস গুলো, এই টুলস গুলো মেনলি ব্যবহার করা হতো কিসে? এগুলো ব্যবহার করা হতো মাংস কাটার জন্য, বোন কাটার জন্য, হাড় কাটার জন্য। সেই হাড়গুলো দিয়ে তারা বিভিন্ন কাজ করতো, যে কারণের জন্য হাড়গুলো কাটার প্রয়োজন হতো। গাছের ছাল ছাড়ানোর জন্য, অ্যানিমেলস এর স্কিন ছাড়ানোর জন্য, ফ্রুটস এবং রুটস গুলোকে চোপ চোপ করে কাটার জন্য, চোপ মানে হচ্ছে তাদেরকে টুকরো টুকরো করে কাটার জন্য, হ্যাঁ, রাইট। নেক্সট, সাম মে হ্যাভ বিন অ্যাটাচ টু হ্যান্ডেল অফ বোন অর উড। এর মধ্যে এই টুলস গুলোর বেশিরভাগ বা কিছু কিছু কিন্তু বিভিন্ন হ্যান্ডেল লাগানো হতো, যেগুলো বোন অর্থাৎ হাড় এবং উড অর্থাৎ কাঠের হ্যান্ডেল লাগানো হতো। এই হ্যান্ডেল লাগানোর কারণে সেগুলো ব্যবহার করতে খানিকটা ব্যবহারের সুবিধার্থে মানে এগুলো লাগানো হতো, রাইট। ওকে, তো এই যে হ্যান্ডেল এবং যে যে মানে যে অ্যাটাচ যে হ্যান্ডেল গুলো, এই হ্যান্ডেল গুলো মেনলি অ্যারো, অ্যারো অর্থাৎ হচ্ছে তীর, এবং স্পিয়ার বা বল্লভ টাইপের, ঠিক আছে, বর্ষা বা বল্লভ টাইপের, সেগুলোকে বানানো হতো এই হ্যান্ডেল গুলো অ্যাটাচ করে, রাইট। দিস টুলস ওয়ার ইউজ টু চপ উড হুইচ ওয়াজ ইউজড অ্যাজ ফায়ারউড। তো এই সমস্ত টুলস গুলো বিভিন্ন উডকে কাটার জন্য ব্যবহার করা হতো, যে উড গুলো ফায়ার উড হিসেবে ব্যবহার করতো। উড ওয়াজ অলসো ইউজ টু মেক হাট অ্যান্ড টুলস। উডকে হাট অর্থাৎ তাদের যে থাকার যে ছোট বাড়ি, কুড়ে ঘর, সেগুলো বানানোর জন্য, এবং উডকে টুলস হিসেবে ব্যবহার করত। চুজিং আ প্লেস টু লিভ ইন, all these places, look at map 2 below. All these places marked with red triangle are sites from which archaeologists have found evidence of hunter-gatherers. Hunter-gatherers lived in many more places. Only some are shown in the map. Many sites were located near source of water such as river and lake. তো এই যে ম্যাপটা, এই ম্যাপে বিভিন্ন শেপের সিম্বলের মধ্যে দিয়ে বিভিন্ন সাইটসকে লোকেট করা হয়েছে,
যার মধ্যে রেড ট্রায়াঙ্গেল শেপে যেগুলো লোকেট করেছে সেগুলো হচ্ছে এই হান্টারার এবং গ্যাদারার্স পিপলের বসবাস স্থান, রাইট? হুম। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই একটা আর কোথায় আছে, তিনটে দেখা যাচ্ছে। আহ তিনটেই আছে এই ম্যাপে। এখানে এই যে রেড ট্রায়াঙ্গেলে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে প্যালিওলিথিক সাইট, ব্লু স্কোয়ারে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে নিওলিথিক সাইট, আর গ্রিন শেপে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে মেগালিথিক সাইট, এখানে পার্পেল কালারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আর্লি ভিলেজ, এবং স্টার্ক মার্কে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মডার্ন সিটিজ, অর্থাৎ এখন বর্তমান দিনের যে সিটিজ গুলো সেইগুলো, ঠিক আছে? তো এই যে সাইটস গুলো এগুলো বেশিরভাগ কিন্তু বিভিন্ন জলাশয়ের পাশে গড়ে উঠেছিল। হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলোতে আর্লিয়েস্ট পিপলরা বসবাস করতো। As stone tools were important, people tried to find place where goods quality stone was easily available. Place where stone was found and where people made tools are known as factory site. তো ফ্যাক্টরি সাইট বলে একটা কনসেপ্ট আছে, যেটা হচ্ছে যে যেখানে মানুষরা পাথরের জিনিসপত্র বানাতো, তৈরি করতো, সেইগুলোকে ফ্যাক্টরি সাইট বলা হয়েছে, ঠিক আছে? হাউ ডু ইউ নো ওয়্যার দিস ফ্যাক্টরিজ ওয়্যার? তো তুমি কিভাবে জানবে যে এটা মানে কোথায় ফ্যাক্টরি সাইট ছিল, রাইট? হাউ ডু উই নো ওয়্যার দিস ফ্যাক্টরিজ ওয়্যার? তো কোথায় এই ফ্যাক্টরি সাইটস গুলো ছিল? ইউজুয়ালি উই ফাইন্ড ব্লকস অফ স্টোন, tools that were made and perhaps discarded because they were not perfect, okay, and chip of waste stone left behind at this site. তো বেসিক্যালি আর্কিওলজিস্টরা যখন তারা বিভিন্ন এক্সকাভেশন বা বিভিন্ন অনুসন্ধান করে, তারা মানে খুঁজে পায় যে কোথায় বিভিন্ন মানে পাথর পড়ে আছে, ঠিক আছে? এবং তারা সেই পাথরগুলোকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, তাদের শেপ দেখে যে তাদেরকে ভাঙা হয়েছে কিনা। তারা এমন ভারতবর্ষের এমন অনেক স্থান আছে যেখানে তারা এই সমস্ত পাথরগুলোকে পেয়েছে, যেগুলো আহ বিভিন্নভাবে তাদেরকে ভাঙা হয়েছিল, পাথরগুলোকে ভাঙা হয়েছিল কিন্তু তাদেরকে ব্যবহার করা হয়নি। এর দুটো কারণ, এক হচ্ছে হয়তো সেই অস্ত্রটা বানাতে গিয়ে সেইটা পারফেক্ট শেপে তৈরি হয়নি, যেগুলোকে মানে যার জন্য সেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে, অথবা হতে পারে যে পাথরগুলোকে যখন ভাঙা হয় তার যে টুকরো টুকরো সেই টুকরো কিন্তু পড়ে থাকতে পাওয়া গিয়েছে। তো যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলো সেগুলো নিশ্চয়ই তারা নিয়ে যেত না, সেগুলো সেখানেই পড়ে থাকতো। এমন অনেক প্লেসকে ট্রেস করা হয়েছে যেখানে এই ধরনের এভিডেন্স পাওয়া গিয়েছে, ঠিক আছে? তাহলে পারে যেখানে মানুষরা এই ধরনের টুলস গুলো তৈরি করতো সেটাকে কি বলছে? সেটাকে ফ্যাক্টরি সাইট বলছে। যেখানে মানুষরা টুলস তৈরি করতো সেটাকে ফ্যাক্টরি সাইট বলছে। আর যেখানে মানুষরা বসবাস করতো এবং টুলস তৈরি করতো সেটাকে হ্যাবিটেশন কাম ফ্যাক্টরি সাইটস বলছে। তোমাদের যাদের কাছে বই আছে তোমরা এইগুলো কিন্তু আন্ডারলাইন করে রাখতে পারো, এইগুলো কিন্তু কনসেপচুয়াল। তুমি যখন টোটাল হিস্ট্রিটা যখন দেখবে তখন তুমি দেখবে যে ফার্স্ট অ্যানসিয়েন্ট হিস্ট্রি কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে এসেছে, জাস্ট কি কি পয়েন্টস গুলো, এই যে এই টার্ম গুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে বা জানতে হবে, ঠিক আছে? এইগুলো বিভিন্নভাবে তোমার কোশ্চেন হিসাবে আসতে পারে, আইদার প্রিলিমসে আসতে পারে, বা তোমার আর্ট অ্যান্ড কালচারের কোনো কোশ্চেনে তুমি রিপ্রেজেন্ট করতে পারো এইগুলোর নাম দিয়ে, বা তুমি যে কোনো এক্সামের ইন্টারভিউ বোর্ডে বিভিন্ন কোশ্চেন্স এর মধ্যে দিয়ে কিন্তু তোমরা পেতে পারো, রাইট? ভীমবেটিকা ইন প্রেজেন্ট ডে Madhya Pradesh, some site known as habitation sites are places where people lived. These include caves and rock shelters such as one shown here. People choose live People choose these natural caves because they provide shelter from rain, heat,
and wind. And natural caves and rock shelter are found in Vindhyas and Deccan plateaus. These rock shelter are choose to Narmada. Sorry, these rock shelter are close to Narmada Valley. Can you think of why people choose to live here? তো এই যে ভীমবেটিকা, এই ভীমবেটিকার নামটা খুব ভালো করে মনে রেখে দাও। ভীমবেটিকার সাথে তোমরা আরো পরিচিত হবে, এবং এই ভীমবেটিকা একটা গুরুত্বপূর্ণ প্লেস যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। ভীমবেটিকা হচ্ছে প্রধানত একটি কেভ, একটি ন্যাচারাল কেভ, ঠিক আছে। তো এই ন্যাচারাল কেভগুলোতে মানুষরা বসবাস করত। কারণ কেন তারা ন্যাচারাল কেভগুলোতে বসবাস করত? এই ন্যাচারাল কেভগুলোকে তাদেরকে শেল্টার প্রোভাইড করত। এক তো বিভিন্ন বন্য জীবজন্তুর হাত থেকে তাদেরকে রক্ষা করত, প্রচন্ড গরম, শীত, বর্ষার হাত থেকে তাদেরকে রক্ষা করত। এবং এই ন্যাচারাল কেভগুলো যেগুলো বিন্দিয়াস অঞ্চলে অর্থাৎ মধ্য ভারতে এবং ডেক্কান প্লেটু অর্থাৎ দক্ষিণাত্যে এগুলো বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে এবার কোশ্চেন হচ্ছে আবার যে আমি যদি কনসেপ্ট যদি কোরিলেট করার চেষ্টা করি, যদিও এখানে তুমি কনসেপ্ট কোরিলেট করার মতন খুব বেশি অ্যাসপেক্ট নেই, তবুও ছোট ছোট থেকেই কনসেপ্ট বিল্ডিং, কনসেপ্ট কোরিলেটেড যে মানে যে একটা থার্ড বিল্ডিং সেটা শুরু করার প্রয়োজন, রাইট? তো আহ কেন ভিন্দিয়াস অঞ্চলে বা কেন দাক্ষিণাত্যের ডেক্কান যে মালভূমি সেখানে এই ন্যাচারাল কেভস গুলো আছে, কেন হিমালয় রিজিয়নে নেই? হুম, কোশ্চেন গুলো নোট করো, কোশ্চেন গুলোর আনসার গুলো খোঁজার চেষ্টা করো, যেগুলো তোমাদের এই কনসেপ্ট যে ক্লিয়ারিটি সেটা আরো বেশি ভালো স্পষ্টভাবে তোমাদের মানে সেগুলো ক্লিয়ার হবে, রাইট? নেক্সট কি বলেছে, তাহলে যেখানে মানুষ বসবাস করত এবং তার সাথে সেখানেই তারা টুলস তৈরি করত, সেই জায়গাগুলোকে বলছে হ্যাবিটেশন কাম ফ্যাক্টরি সাইট। মানে মনে করো সাপোজ তুমি প্রাচীন প্রস্তর যুগে বসবাস করছো, তোমার বাড়ির থেকে 20 কিলোমিটার দূরে সেখানে সেখানে একটি জায়গাতে খুব ভালো কোয়ালিটির পাথর পাওয়া যায়। তো তুমি বা তোমার বাড়ির ফ্যামিলির বা তোমাদের ওখান থেকে মানুষরা তাদের প্রয়োজন মতন সময়ে সময়ে তারা সেখানে ভিজিট করে এবং সেখানে গিয়ে তারা টুলস তৈরি করে নিয়ে আসে। পাথর তো সেখান থেকে তারা নিয়ে আসতে পারবে না, অত বড় বড় পাথর। তো সেই জায়গাতে যখন তারা গিয়ে টুলস তৈরি করে নিয়ে আসবে, সেই জায়গাটা কিন্তু হচ্ছে ফ্যাক্টরি সাইট। এবং মনে করো যে যখন তোমাদের কাছে সম্পূর্ণ অস্ত্র শস্ত্র সব নষ্ট হয়ে গেল, সেগুলো ভোতা হয়ে গেল, সেগুলো অকেজো হয়ে গেল, তখন তোমরা সকলে মিলে কয়েকদিনের জন্য সেখানে ভিজিট করলে বা কিছু সময়ের জন্য সেখানে ভিজিট করলে, সেখানে সেখানে কিছুদিন থেকে সেখানে তোমরা টুলস তৈরি করলে, অর্থাৎ বসবাসও করলে তার সাথে সেখানে টুলসও তৈরি করলে, তাহলে পারে সেই জায়গাটা হ্যাবিটেশন কাম ফ্যাক্টরি সাইট বলে পরিচিত হবে, রাইট? আমি আশা করছি যে আমি তোমাদেরকে কনসেপ্ট গুলো ক্লিয়ার করাতে পারছি, এবং যারা প্রথমবার এনসিইআরটি বুকসটা পড়ছো তাদের আমি লাইন বাই লাইন মানে বোঝাতে পারছি। সাইটস, sites are places where the remains of things, tools, pot, buildings, etc. were found. তো সাইটস গুলো মেনলি কি, সাইটস হিস্ট্রিতে বা এই অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে এই যে বুকসে সাইটস বলে কোন জিনিসটাকে রেফার করতে চাচ্ছে? তো সাইটস হচ্ছে যে সেই সমস্ত জায়গা যেখানে মানুষের বিভিন্ন ধরনের এভিডেন্স পাওয়া গিয়েছে। সেগুলো টুলস হতে পারে, তাদের ব্যবহার্য পটস অর্থাৎ বিভিন্ন পাত্র সামগ্রী হতে পারে, বা বিল্ডিংস হতে পারে। দিস ওয়ার মেড ইউজড অ্যান্ড লেফট বিহাইন্ড বাই পিপল। এইগুলো মানুষের দ্বারা ব্যবহার করা হয়েছে এবং সেগুলো তারা ফেলে অন্য জায়গাতে চলে গেছে তাদের প্রয়োজন অনুসারে। দিস মে বি ফাউন্ড অন দ্য সারফেস অন দ্য আর্থ। এই যে যে টুলস গুলো, পটস বা বিল্ডিংস এর যে ধ্বংসবাসের, সেগুলো মাটির উপরে পাওয়া যেতে পারে, সারফেস অন দ্য আর্থ মাটির উপরে পাওয়া যেতে পারে, বিউরেড আন্ডার দ্য আর্থ সেগুলো মাটির নিচে পাওয়া যেতে পারে, অর সামটাইমস ইভেন আন্ডার দ্য ওয়াটার, এমনকি এগুলো কোনো কোনো সময় জলের নিচেও পাওয়া যেতে পারে। ইউ উইল লার্ন মোর অ্যাবাউট ডিফারেন্ট সাইট ইন লেটার চ্যাপ্টার। তো তুমি এর বিভিন্ন সাইটস এর সম্পর্কে লেটার চ্যাপ্টারে
অর্থাৎ পরের চ্যাপ্টারে তুমি পড়বে। তো এবার আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করব যে কিভাবে সারফেসের ওপরে পাওয়া যেতে পারে। মনে করো সাপোজ কোনো একটা পাহাড়ি অঞ্চলে মানুষরা বসবাস করতো এবং সেখানে তারা তাদের যে ব্যবহার্য সামগ্রী সেগুলো তারা সেখানে ফেলে অন্যত্র চলে গেছে। তাহলে পরে সেগুলো কি হবে? সেগুলো কিন্তু মাটির উপরেই সেগুলোকে পাওয়া যাবে। এবার মনে করো যে কোনো একটা সমতল ভূমি অঞ্চলে মানুষরা বসবাস করত, সেখানে তারা তাদের ব্যবহার্য সামগ্রীগুলো ফেলে অন্যত্র চলে গেছে এবং কালক্রমে বহু যুগ ধরে ধরে বহু সময় ধরে ধরে মাটির উপরিস্তরে বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা বা ধুলো বা অন্য মানুষের দ্বারা ফেলা কোনো জিনিস, মাটি হতে পারে বা কিছু দ্বারা, সেগুলো চাপা পড়ে গিয়েছে এবং কালক্রমে এগুলো চাপা পড়তে 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 একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তাহলে পারে সেই সময়ের মানুষের যে ধ্বংসবাশেষ বা তাদের ফেলে যাওয়া ব্যবহার্য সামগ্রীগুলো বর্তমানে মাটির অনেকটা নিচে অবস্থান করছে। তো এটা কি হয়েছে যে তারা আহ তাদের যে ব্যবহার্য সামগ্রীগুলো সেগুলো মাটির নিচেও খুঁজে পাওয়া যাচ্ছে এবং কোনো কোনো সময় এগুলো জলের নিচে। মনে করো যে কোনো জনগোষ্ঠী তারা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বসবাস করত, হয়তো সে সময় সমুদ্রের যে জলস্তর সেটা অনেক নিচে ছিল। পরবর্তীতে সমুদ্রের জলস্তর উপরে ওঠার সাথে সাথে তাদের বসবাসের যে স্থানটি সেটি জলের নিচে চাপা পড়ে গেছে। বা এমনও হতে পারে যে তারা কোনো একটি নদীর পাশে বসবাস করছিল, তারা সেখান থেকে চলে যাওয়ার পাশে হয়তো নদীর ভাঙনের কারণে তাদেরকে সেখান থেকে চলে যেতে হয়েছে এবং তারা সেখান থেকে চলে যাওয়ার কিছু সময়ের মধ্যে হয়তো নদী সেই অঞ্চলে ভাঙন ধরিয়ে তার নদী গর্ভের মধ্যে সেই অঞ্চলটাকে ফেলে দিয়েছে। তাহলে পারে তাদের ফেলে যাওয়া ব্যবহার্য যা সামগ্রী সেগুলো কিন্তু নদীগর্ভে চলে গেল, হয়তো নদীর দ্বারা সেগুলো প্রবাহ হয়ে অন্যত্র চলে গেছে বা হয়তো সেখানেই পড়ে আছে। তাহলে পারে এইভাবে জলের নিচেও কিন্তু এই পুরনো বা প্রাচীন মানুষদের বিভিন্ন ব্যবহার্য সামগ্রী সেগুলোকে খুঁজে পাওয়া যায়। এরপরে হচ্ছে মেকিং অফ দ্য টুলস, রাইট? তো আমি এই পর্যন্তই আজকের ভিডিও, মানে এই ভিডিওতে আমি এই পর্যন্তই আমি রাখছি। ছোট বা অল্প সময়ের ভিডিওগুলো দেখতেই তোমরা বেশি পছন্দ করো, লং ভিডিও দেখতে তোমরা বোরিং হয়ে যাও। তো আমি আশা করছি যে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে আমি এইটুকু কনসেপ্ট ক্লিয়ার করাতে পারলাম। আমি খুব শীঘ্রই আমি নেক্সট বাকি পার্টটুকুরও ভিডিও তৈরি করে সেটা আপলোড করে দেব। যারা তোমরা নিয়মিতভাবে যাদের মানে প্রয়োজন, তাদেরকে খুব বেশি ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে না, আমি তোমাদেরকে এইটুকু প্রমিস করছি। তবে ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ।